everyone, welcome to Juvenile Gurukul. অনেকদিন পরে দেখা হচ্ছে না, ক্লাস 9 এর যারা আছো তাদের সঙ্গে অনেকদিন পরেই দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক, আমরা আশা করছি সবাই ভালো আছো। আমরা এখন এখানে কেন এসেছি আশা করছি আমাদের একটা ভিডিও তোমরা দেখতে পেরেছো, সেখানে আমরা বলেছি যে আমরা এতদিন পারিনি, ঠিকই পারিনি, এখন অবশ্যই চেষ্টা করব আমরা যাতে শেষ অবধি না থামি, তোমাদের ক্লাস 9 এর সায়েন্স এবং ম্যাথমেটিক্স পুরোটাই যাতে আমরা করাতে পারি। এখন আমাদের কেমিস্ট্রিও ইনক্লুডেড হয়ে গেছে, কিছুদিন পর থেকে হয়তো বা কেমিস্ট্রি লেকচারস গুলো আসতে থাকবে। তোমরা ভালোবাসা দিয়ে যাবে, আমরা ভালোবাসা নিয়ে যাব, তোমাদের ডেলিভার করে যাব। ঠিক আছে, তাহলে বেশি কথা না বলে আমাদের পঠন পাঠনে আমরা যোগ দিই সবাই মিলে। চলো সবাই রেডি এভরিওয়ান? ওকে, তাহলে আমরা আমাদের মডিউল সম্পর্কে একটি বিস্তারিত ধারণা নিয়ে নিই। আমরা কি কমপ্লিট করেছিলাম? আমরা মোশন কমপ্লিট করেছিলাম। ওকে, মোশনে আমরা কি কি জেনেছিলাম? স্পিড জেনেছিলাম বস্তুর, মানে বডি, ভেলোসিটি জেনেছিলাম, এক্সিলারেশন জেনেছিলাম, তারপরে স্পিড টাইম কার্ভ অর্থাৎ গ্রাফ আমরা অ্যানালাইজ করেছিলাম, ভেলোসিটি টাইম কার্ভ আমরা অ্যানালাইজ করেছিলাম, সরি, এক্সিলারেশন টাইম গ্রাফ আমরা অ্যানালাইজ করেছি, ভেলোসিটি এক্সিলারেশন গ্রাফ, স্পিড এক্সিলারেশন গ্রাফ, পজিশন টাইম গ্রাফ সব আমরা আলোচনা করেছি। কি কি বলেছি? তারপরে ডিসটেন্স, হ্যাঁ মিস গেছে, যেটা ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট। ডিসটেন্স কে কি বলি আমরা বাংলায়? দূরত্ব বলি। ডিসটেন্স কি, ডিসপ্লেসমেন্ট কি বলি? সরণ বলি। স্পিড কে কি বলি? গতি বলি। আমাদের ভেলোসিটি কে কি বলি? বেগ বলি। এক্সিলারেশন কে বলি? ত্বরণ। তাহলে আমাদের সেখানে পড়াশোনাটা কিসে কেন্দ্রীভূত ছিল? আমরা বস্তুর মোশন সম্পর্কেই জেনেছি, মোশনের কারণ না জেনে। সেটাকেই বলা হতো স্মৃতিবিজ্ঞান, যাকে আমরা ইংলিশে বলছি কাইনেমেটিক্স। The study of the motion of a body without knowing the cause of the motion is called kinematics. ওকে, সেখানে আমরা বস্তুর মোশনের প্যারামিটারস গুলো নিয়ে আলোচনা করেছি। এবার আমাদের এই চ্যাপ্টারের মূল লক্ষ্য এবং কেন্দ্রবিন্দু হলো বস্তুর মোশন কিংবা রেস্টে আনার কারণ আমরা বলতেই পারি কি, সেটা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করা। ঠিক আছে, তো চ্যাপ্টারের নামটা কি? ফোর্স এন্ড দি লজ অফ মোশন। কি? ফোর্স এন্ড দি লজ অফ মোশন। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমরা আমাদের বিস্তারিত আলোচনা করব। সেটা জানার আগে চলো আজকে একটি নতুন ধরনের টেকনিক আমরা আয়ত্ত করার চেষ্টা করি। এই যে আমরা পড়াশোনাগুলো করছি ফিজিক্যাল লজ নিয়ে, কি এগুলো কি আমরা কেন করছি? প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এর জন্য অবশ্যই, না হলে এই যে আমাদের একটি, আমি এখন যে পড়াশোনা করছি, প্রথম দিনে আমাদের স্যার আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে সায়েন্স, টেকনোলজি আর ইঞ্জিনিয়ারিং কে কোরিলেট করো, আর যদি তোমার মনে হয় না তারা আলাদা, ডিফারেন্সিয়েট দেন। কিন্তু আমরা জানি তারা কোরিলেটেড, সেটা নিয়ে আমরা একটি রেখেছি বিস্তারিত বক্তব্য। তোমরা যদি দেখতে চাও আমরা এটা পোস্ট করে দেবো আমাদের ফেসবুক পেজে, নিচে ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, সেখানে তোমরা চেক আউট করে নিতে পারো। ওকে, তো প্রকৃতির কোলে যা আমরা শিখবো সেটাই আশা করছি আমাদের বেশি মনে থাকবে, কারণ ওইখানে তো বই দেখলাম পড়লাম সেটা তো নয়, সেখানে আমরা অ্যানালাইজ করলাম জিনিসগুলোকে নিজে হাতে কলমে। আমি যে জিনিসগুলো করেছি তোমরাও নিজেরাও করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আরো বোধ হয় বেটার ফিলিং হয়তো আসবে। আমরা চেষ্টা করেছি, আমাদের সঙ্গে আমাদের একজন ছোট্ট বন্ধু থাকবে, আমাদের জুভেনাইল গুরুকুলের কনিষ্ঠতম সদস্য, তাকে আমরা ওইখানে পেয়ে যাব। তাহলে আমরা সেখানে দেখা হচ্ছে প্রকৃতির কোলে। ওকে, চলো তাহলে আমরা প্রকৃতির কোলে যাই। আমরা ফিজিক্যাল লজ বোঝার জন্য নেচারের এসে পড়েছি, কারণ আমরা জানি নেচার ইজ দ্য বেস্ট টিচার। তো প্রকৃতির কোলে আজকে আমরা কয়েকটি জিনিস শিখবো। সেটা শেখার জন্য আমরা সাহায্য নেব আমাদের জুভেনাইল গুরুকুল পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যের। স্যার আসুন, দেখা যাক স্যার আসছেন। ওকে, ওনাকে স্যার বলাও ঠিক আছে, উনি আমাদের যথেষ্ট হেল্প করেন। আমাদের বাংলা কাজটা উনি দেখেন আজকাল। তো দেবঙ্কর নাথ, উনি আমার ছোট ভাই হন, উনি বলবো? আচ্ছা ঠিক আছে। তো আমরা এই প্রকৃতির কোলে আজকে কয়েকটা জিনিস শেখার চেষ্টা করব। ঠিক আছে,
চলো তাহলে শুরু করা যাক স্যার, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে আমরা দেখি কি করা হচ্ছে। এই স্থির অবস্থায় একটি সাইকেল আছে, ওকে, তার আরোহী তার মধ্যে বসে আছে। আমরা এবার পিছন থেকে আমাদের ফোর্স অ্যাপ্লাই করলাম, ওকে, দিতে পারলাম। তাহলে একটি এসে বলো স্যার, স্থির অবস্থায় যখন একটি বস্তু ছিল তখন আগে তাকে আমরা বল প্রয়োগের দ্বারা তাকে গতিতে নিয়ে যেতে পেরেছি, তার গতির অবস্থাকে আমরা পাল্টাতে পেরেছি, ঠিক আছে? দেন আমরা এই জিনিসটা করতে পেরেছি, তাহলে কি হলো, সাইকেলটা চলা শুরু করে গেল। কি হলো, when the cycle was at rest we have applied a force, মানে আমি সেই ফোর্সটাকে অ্যাপ্লাই করেছি, যার ফলে এই সাইকেলটা চলা শুরু করেছে, ঠিক আছে? চলার ফলে কি হলো, সাইকেল আরোহী চললো। তাহলে এই প্রভাবটা ফোর্সের এফেক্ট, ওকে। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম এটার মাধ্যমে, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখছি কি, আমাদের সাইকেল আরোহী, দ্যাট ইজ দ্য সাইক্লিস্ট, এখন তার সাইকেলে বিরাজমান, সে বসে আছে। এখন সে পেডেলে চাপ দিল, দেখুন পেডেলে চাপ দিন স্যার। এই পেডেলে চাপ দেওয়ার ফলে কি স্যার, এসে বলুন, পেডেলে চাপ দেওয়ার ফলে আবার স্যার পেডেলে আবার চাপ দেয় দিল, পেডেলে চাপ দেওয়ার ফলে কি, যেই সাইকেলটা রেস্টে ছিল সে কিন্তু তার স্টেট অফ মোশন চেঞ্জ করেছে এবং সে চলতে শুরু করলো, ঠিক আছে? চলার ফলে চলতে শুরু করলো, কেন? সে পেডেলে চাপ দিয়েছে। এখানে পেডেলে চাপ দেওয়াটাকে কি হয়েছে, এটা একটা ফোর্স, মানে এখানে কি হয়েছে, থ্রাস্ট, এটা আমরা পরে গিয়ে পড়বো। প্রেসার হলো থ্রাস্ট অ্যাক্টিং পার ইউনিট এরিয়া, সে যে চাপটা দিল এটাই হলো থ্রাস্ট, দ্যাট ইজ দ্য ফোর্স, বোঝা গেল? এই ফোর্সের ফলে আমাদের সাইকেল আরোহী চলতে শুরু করলো, তাহলে কি সে রেস্টের থেকে মোশনে গেছে, বুঝতে পারা গেল? তাহলে এই আমরা দুটো প্রভাব পড়ে নিলাম এখন অবধি। দুটো প্রভাব কি কি, এ ফোর্স চেঞ্জেস দ্য স্টেট অফ মোশন অফ এ বডি। প্রথমে কি করলো, রেস্ট কে মোশনে নিল, এরপরে কি করলো, মোশন থেকে রেস্টে যাবে, এটা আমরা পরে দেখছি, ঠিক আছে? ওকে, এবারে আমরা দেখব কিভাবে ফোর্স কার্যকর হয়, ঠিক আছে? ফোর্সের কাজ কি কি, ওকে, চলো স্টার্ট। আমি ফোর্স দিলাম, ফোর্স দিয়ে তাকে থামিয়ে দিলাম, ঠিক আছে? এ বডি ইন মোশন ইজ স্টপড বাই দ্য ফোর্স দ্যাট আই হ্যাভ এমপ্লয়েড। আমি যেই বল প্রয়োগ করেছি তার ফলে এই সাইকেল আরোহীর সে যে মোশনে চলছিল তাকে আমি থামিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে ফোর্সের আমরা একটা উপযোগিতা পেলাম, ওকে। চলো এখন আমরা নেক্সট এফেক্ট দেখে, নেক্সট এই এফেক্টটাই দেখছি আবার। দেখো, এই ব্রেক কষা হলো, ঠিক আছে? এখানে ব্রেকটা কি হিসাবে অ্যাক্ট করেছে, ব্রেকটা এখানে ফোর্স হিসাবে অ্যাক্ট করেছে। তো এই ব্রেক কষার ফলে সাইকেলটা কিন্তু তৎক্ষণাৎ থেমে গেল, ওকে। তাহলে এই ফোর্সটা কি করছে, এ বডি ইন মোশন হ্যাজ বিন স্টপড বাই দ্য ফোর্স, ঠিক আছে? তাকে রেস্টে নিয়ে এসে পড়ছে। তাহলে আমরা ফোর্সের একটা এফেক্ট, এটা কার্যকারিতা বলা ঠিক না, এফেক্ট, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য ফোর্স, বলের প্রভাব কি? তাহলে বল একটি বস্তু যা গতিতে আছে তাকে স্থির অবস্থায় নিয়ে আসতে পারে, ঠিক আছে? এ বডি দ্যাট ইজ ইন মোশন ক্যান বি টেকেন টু রেস্ট বাই এ ফোর্স, ওকে, বোঝা গেল? ঠিক আছে। তাহলে এবার আমরা তৃতীয় প্রভাব দেখি, চলো স্যার একটু কাছে আসুন। হ্যাঁ, দেখা যাক এই বলটা কি করা যায়। স্যার একটু বলটা আপনি ধরে আমাকে মারবেন, ঠিক আছে? ধরুন, মারুন, মেরে দিলাম স্যার বলটা। এই বলটা মারলাম যে আমি কি একটা করলাম, ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? বলটা যাওয়ার কথা আসছিল কোন দিকে, আমার দিকে, আমি একটি ফোর্স অ্যাপ্লাই করার ফলে বলটা কি ভাবে ওই দিকে গেছে আর কি। ডিরেকশনটা আমি এক্স্যাক্টলি এখানে তো বোঝা সম্ভব না। আবার স্যার মারুন, এই আসলো,
আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারলাম ফোর্সের সাহায্যে। সো ফোর্স ক্যান চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য বডি। সে একটা মোশনে যাচ্ছিল স্যার, আবার দেখি যদি আমরা যদি দেখি তাহলে ভালো হয়। বলটা আসছে আমার কাছে আসলো, এটা কোন ডিরেকশনে ছিল স্যার, আবার মারুন। এই দেখুন আমাদের স্যার কি করলো, আমি মারলাম ওইদিকে, আরেক দিকে মেরে দিল, কি করলো, ফোর্স অ্যাপ্লাই করলো। ফোর্স অ্যাপ্লাই করার ফলে একটি বডির ডিরেকশন আমরা চেঞ্জ করতে পারি। ওকে, ডান। তাহলে আমাদের তিনটে এফেক্ট বোঝা হয়ে গেল। আরেকটা জিনিস দেখো, এটা একদম আস্তে, এটা আস্তে আছে, আস্তে আছে, আমি আস্তে আসছে তো, দেখো আস্তে আছে, তার স্পিড চেঞ্জ করতে পেরেছি। প্রথম আস্তে ছিল, আস্তে ছিল, ঠিক আছে, বোঝা গেল এটা। ওকে, দেখো আরেকটি উদাহরণ আমরা দেখাই যে প্রভাব, বলের প্রভাব কি, মানে কি হচ্ছে। দেখো এটা সাপোজ আমরা ধরে নিলাম একটা গোলাকার, ঠিক আছে, গোলক, গোলক। ওকে, দিলাম ফোর্স, কি দিলাম, ফোর্স এক্সট্রা আছে, কি হয়ে গেল, চ্যাপ্টা হয়ে গেল, তার গোলাকৃতি থেকে চ্যাপ্টা হয়ে গেল। তাহলে আরেকটা আমরা, এটা কি আটার গোলা, ময়াল বলা যেতে পারে। তাহলে সেটা আমরা ফোর্সের সাহায্যে কোনো বস্তুর কনফিগারেশন বা শেপ চেঞ্জ করতে পারি। কনফিগারেশনের মধ্যে বা ডাইমেনশনের মধ্যে যদিও সাইজ এবং শেপ দুটোই পড়ে, আমরা শেপ চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা যে প্রকৃতির কোলে যে যে জিনিসগুলো শিখলাম সেই জিনিসগুলো আমরা একটু খাতায় নোট করে নিই। হোয়াট আর দ্য এফেক্টস অফ ফোর্স। Force can move a stationary body. কি দেখলাম, সেই যে সাইকেলটি স্থির অবস্থায় ছিল তাকে কিন্তু আমরা মোশনে নিতে পেরেছি। আর যখন সাইক্লিস্ট প্যাডেলে চাপ দিল তখন যে সাইকেলটি স্থিতিতে ছিল সে গতি মানে মানে কি বলবো, মোশনে গেল আর কি, সাইকেলটি চলতে শুরু করলো। ঠিক আছে, ফোর্স ক্যান স্টপ এ বডি। আমি যখন ফোর্স দিলাম, সরি, যখন আমাদের ব্রেক করছিল সাইকেলার, তখন কিন্তু সঙ্গে সঙ্গে যেই বস্তুটি মোশনে ছিল সে সঙ্গে সঙ্গে থেমে গেল। ঠিক আছে, ফোর্স ক্যান স্টপ এ মুভিং বডি। ফোর্স ক্যান চেঞ্জ দি স্পিড অফ এ বডি। ফোর্স ক্যান চেঞ্জ দি স্পিড অফ এ বডি। কি করলো, বলটিকে সে যখন আসতে দিল, আমাকে ছুড়লো বলটি, সাপোজ এইভাবে বলটি আমাকে ছুড়লো, আমি যখন তার উপর ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠাস মানলাম, তখন সেটি খুব দ্রুত গতিতে চলে গেল। তাহলে কি হলো, ফোর্স ক্যান চেঞ্জ দি স্পিড অফ এ বডি। আমার যে হাত দিয়ে মারলাম সেটাই ফোর্স। ফোর্স ক্যান চেঞ্জ দি ডিরেকশন। তখন আমরা বল দিয়ে মারার পর যেই দিকে আসছিল সেই গ্রিন বলটি আমার দিকে আসছিল, আমি মারার পর সেটি আরেক দিকে, মানে আমাদের ক্যামেরার দিকে চলে গেছিল। ঠিক আছে, তাহলে ফোর্স ক্যান চেঞ্জ দি ডিরেকশন অফ এ বডি। ওকে, ফোর্স ক্যান চেঞ্জ দি ডিরেকশন অফ এ বডি। এবার ফোর্স ক্যান চেঞ্জ দি ডাইমেনশন, মানে শেপ এন্ড সাইজ। ফোর্স ক্যান চেঞ্জ দি ডাইমেনশন অফ এ বডি। ওকে, ডাইমেনশন অফ বডি, সেটি আমরা আটা দিয়ে বোঝার চেষ্টা করেছি। ঠিক আছে, তাহলে আশা করছি আমরা সবগুলাই বুঝতে পেরেছি। তো আমরা প্রকৃতির কোলে গিয়ে অনেকগুলা জিনিস দেখতে পেলাম, ঠিক পেলাম তো? চলো তাহলে এগুলো এবার খাতায় আমরা লেখার চেষ্টা করি। আমরা মানে পড়াশোনা, মানে পরীক্ষার জন্য তো কিছুটা পড়তে লাগবে না, এটা তো আমরা বুঝে গেলাম, আমরাও জানি। চলো তাহলে আমরা লিখে কাজগুলা শুরু করি। ওকে, বোর্ডে লেগে যায়। একটি বল আমরা রাখলাম, ওকে,
সাপোজ এই বলটা, এখানে বলটা রাখলাম, এখানে একটি চৌকোণ করে একটি জিনিস রাখলাম। সাপোজ আমরা আমাদের আমি 3D তে বোঝালাম না, 3D ভাবো, ওকে। ম্যাচ 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 কাঠি যে আমরা রাখি, সেই ম্যাচের দানি, বা ধরো এই জিনিসটাই, এটা, ওকে। সাপোজ এই জিনিসটা এইভাবে আছে, ওকে। তারপরে এই দেখো, আমরা যদি এই দিক দিয়ে একটি ফোর্স, আমরা আচ্ছা আগে এঁকে নিই সবগুলো, এটা হয়তো আবার এঁকে দেখাতে পারবো না, মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবো না এখনই, তবে আমরা দেখবো, বুঝবো, সবই, ওকে। এটা একটা বস্তু, আমরা বলছি এটি বল আছে, ওকে। এটি প্ল্যাটফর্ম নিলাম, এখানে একটা প্ল্যাটফর্ম নিলাম, ওকে। প্ল্যাটফর্মের উপর আমরা এই বলটাকে রাখলাম, বসে গেল, ওকে। এবার আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। ফোর্স অ্যাপ্লাই করার ফলে কি, মানে আপাতত ধরে নাও সেটা কোথায় রে, বলটা এখানে, বলটা রাখার ফলে কি হয়েছে, বলটাকে দেখো, আচ্ছা একটু থামুক, রেস্টে আছে, ফোর্স দিলাম, বলটা কিন্তু মোশনে গেছে, ঠিক আছে, বলটা মোশনে গেছে। এবার আমরা ওই বাক্সটা নিই, আবার বাক্সটা নিলাম, হাতে আছে, দেখো আমি একটু সামনে নিই, সরি, দেখো দেখো এই সামনে আছে, আমি একটা ফোর্স দিলাম, দেখো তার শেপে চেঞ্জ হয়েছে, আগে কিভাবে ছিল এই, ওকে, না এটাকে উপরে দেই, এই কিভাবে ছিল, মোরলেস রেক্টেঙ্গুলার, এই দিলাম ফোর্সটা, ফোর্স দেওয়ার ফলে তার শেপটা কিরকম হয়ে গেছে, প্যারালেলোপাইপেটের মতো, বুঝা গেছে, বা আমরা যদি বলতে পারি মানে স্ল্যান্টেড প্যারালেলোগ্রাম বলো, চলো, হয়ে গেছে, শেপ চেঞ্জ হয়েছে কিন্তু, ঠিক আছে, শেপ। এবার আমরা রুটি বা মাটি একটু বড় ভাবে কি রুটির ময়াল নিলাম, ময়দার ময়াল, হ্যাঁ নিলাম, এটাকে এখন আমরা চাপ দিলাম, কিভাবে চাপ দেই না, মারা করে না আমাদের, মাখার ফলে কি হয়, ফোর্স অ্যাপ্লাই করা হয়, মানে এই মাখাটাই তো একটা ফোর্স না কজ, কারণ বলি, চলো ফোর্সটা আমরা একটু পরে ডিসকাস করি। আমরা একটা পেনটা দিয়ে বা আঙুলটা দিয়ে একটা তাকে ধাক্কা দিলাম, ডান, এখানে কি করলাম, পেন দিয়ে তাকে প্রহার করলাম, তার ফলে কি সে তার রেস্ট থেকে মোশনে গেছে, এখানে কি হয়েছে, এটা কি হয়েছে, রেস্ট থেকে মোশনে গেছে, চেঞ্জ ইন শেপ, কি হয়েছে, রেক্টেঙ্গেল ধরে নাও, আমরা নিচের জায়গাটাকে নিয়ে আলোচনা, তোমরা বুঝতে পারলে হবে, রেক্টেঙ্গেল টু প্যারালেলোগ্রাম, কিন্তু রেক্টেঙ্গেলও কিন্তু প্যারালেলোগ্রাম, তবে স্ল্যান্টেড হয়ে গেছে, ঠিক আছে, কোয়াড্রিলেটারাল ডিফারেন্ট, এটা যদিও কোয়াড্রিলেটারাল বড়টা, ওকে। এর অন্য একটা শেপ, সাপোজ এক্স, শেপ এক্স চলে গেল, এখানে কি হচ্ছে দেখবে, আস্তে 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 মাখতে মাখতে জিনিসটা ছোট হয়ে আসে, ভলিউম, ডিক্রিজিং ভলিউম, চেঞ্জ ইন ভলিউম, ইনফ্যাক্ট চেঞ্জ, আমাদের মূল লক্ষ্য হলো চেঞ্জ। তাহলে আমরা কি দেখতে পারলাম, রেস্ট থেকে মোশনে গেছে, তারপরে কি হলো, সে তার শেপ চেঞ্জ করেছে, অর্থাৎ তার আকৃতি পরিবর্তন হয়েছে, কিসের ফলে, একটি কারণের ফলে। চলো আমরা রাখি সাইডে কারণটাকে, কারণটা আমরা পরে আলোচনা করছি। এখানে কি হলো, আমরা চাপ দিলাম, ভলিউম কিন্তু তার ডিক্রিজ হলো, ওকে, ভলিউম ডিক্রিজ হলো। তাহলে আমরা
এবার কি বলতে পারি, সবখানে কোনো না কোনো একটা কারণ। এখানে কি প্যানের প্রহার, এখানে কি আমি একটা আঙুলটা দিয়ে তাকে একটা ধাক্কা দিলাম, এখানে কি আমি চাপ দিলাম, মানে চাপ আমাদের নরমাল ভাষায় আমরা চাপ দিলাম। তাহলে এটা কি কিছু একটা কষ্ট আছে। তাহলে এবার আমরা কিছু কথা বলবো। কজ or the external effect that changes the configuration or state of motion of a body is called force. বুঝা গেল কি বলছি? Any external effect or cause that changes the configuration, মানে কনফিগারেশন বলতে এখানে শেপ বা সাইজ, আমরা সেটাকে বলতে চাইছি, আকৃতি এবং আকার যদি পরিবর্তন করে তবেই তাকে আমরা ফোর্স বা বল বলছি। বোঝা গেল? বস্তুর গতির অবস্থা আর কি, যেটা আমরা স্টেট অফ মোশন বলছি, ওইটা যদি চেঞ্জ হয় তবে তাকে আমরা ফোর্স বলতে পারি। বোঝা গেল? তাহলে এবার দেখো আমরা ফোর্সের ডেফিনিশনটা একটু লিখি। হোয়াট ইজ ফোর্স? ফোর্সের ডেফিনিশন আমরা এখনই বললাম, তাহলে এবার চলো লিখি। The external cause or effort, না এফর্ট বলবো না, এফেক্ট বলা যায়, কি বলা যায়, এফর্ট বলি চলো। এক্সটার্নাল কজ বা এফর্ট বা influence that tends to change, tends বলছি, চেষ্টা, কারণ সবসময় তো পারবেও না। কেন এটা আবার একটু দেখতে হবে। এই যে আমি ওয়াল, এখানে আমি প্রেসার দিচ্ছি, ওকে, ফোর্স অ্যাপ্লাই করছি, কিন্তু ওয়ালটাকে কি আমরা নড়াতে পারছি? সবসময় কিন্তু পারছি না, ফোর্স কিন্তু দিচ্ছি, কারণ সেই ফোর্স সেই এক্সট্রিমাম মানে একটা মিনিমাম লেভেল ব্যারিয়ার ক্রস করতে পারছে না, যার ফলে এই ওয়ালটা নড়বে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য মানে ডেফিনেশনটা লেখার জন্য অনেক সেন্সিটিভ চিন্তা করতে হবে। টেন্ডস টু চেঞ্জ দ্য স্টেট অফ মোশন of a body or the shape বা size of a body is called force. বোঝা গেল? আবার পড়ে দেই। The external cause by effort by influence that tends to change the state of motion of a body or the shape, size, মানে or to change the তো লিখিয়েছি, the shape or size of a body is called force. বুঝা গেল? এবার চলো আমরা দেখি ফোর্স কয় প্রকার। প্রথমটি হলো unbalanced force. কি ফোর্স? unbalanced force. দ্বিতীয়টি হলো balanced force. ঠিক আছে, প্রথমটি কি unbalanced force, দ্বিতীয়টি কি balanced force। তো এবার unbalanced আর balanced force কি জানতে হবে, চলো তাহলে সেটাও আমরা জানি। ওকে, চলো তো এখন আমরা বোর্ডে ডেফিনেশন গুলো লিখেছি। তো এবার এই ডেফিনেশন গুলো আমরা পড়ছি প্রথম, তারপরে তোমাদের বোঝাচ্ছি। ঠিক আছে, ব্যালেন্সড ফোর্স, if the resultant of all the forces acting on a body is zero, then the forces are called balanced force. আর যদি জিরো না হয়
তাহলে কি হবে? আনব্যালেন্সড ফোর্স। এগুলো বুঝতে গেলে আমাদের ভেক্টর অ্যালজেব্রা বুঝতে হবে, মানে এগুলো বুঝতে গেলে, মানে একটু ভালো করে বুঝতে গেলে, ভেক্টর অ্যালজেব্রা বুঝতে গেলে সেটার জন্য তোমাদের নজর রাখতে লাগবে আমাদের পকেট সিরিজের উপর। সেখানে আমরাই আমাদের ছাত্র দলের থেকেই কেউ একজন এসে সেখানে হয়তোবা ভেক্টরটা বোঝাবো, অথবা আমাদের আরেকটি সিরিজ এক্সপার্টস এক্সপ্রেস, সেখানেও তোমরা দেখতে পারবে। হয়তো বা ওইখানে করাবেন কোন একজন স্বনামধন্য শিক্ষক আমাদের রাজ্যে, ঠিক আছে? তোমরা দুইখানেই দেখতে পারো। কোনটাতে আপলোড হবে আমরা পারলে কমেন্টেও লিংক দিয়ে দেবো, আর ডেসক্রিপশনেও লিংক দিয়ে দেবো, ঠিক আছে? তা আগে আমরা প্র্যাকটিক্যালি বুঝি। এই একটি কপি দেখা যাচ্ছে, আমি নিচে আমার হাতটি রেখেছি, উপর দিয়ে ফোর্স অ্যাপ্লাই করলাম, নেমে গেল না ফোর্স দেওয়ার ফলে, ঠিক আছে? কিন্তু সেম দিলাম আমি, নামলো না, তাহলে কি নামলো না, কি হয়েছে? হাতটা এবার হাতের তো কিছু একটা ফোর্স আছে, না হলে তো সেটা এখানে রাখতে পারছে না, না এখান থেকে আছে। তাহলে এই যে উপর থেকে আমরা এক্সটার্নাল ফোর্সটা দিলাম, আর নিচের যে ফোর্সটা সেটা এটাকে উইথস্ট্যান্ড করতে পারছে, যার ফলে হাতটা নেমে যাচ্ছে না। কিন্তু প্রথম কি হলো, দিলাম নেমে গেল প্রথম, কিন্তু এর আগে কি হলো, দিলাম নামলো না। তাহলে কি দুটো ফোর্স ইকুয়াল, অর্থাৎ নেট ফোর্স কি জিরো, কারণ এটা ডিরেকশন হলো উপরের দিকে, এটা ডিরেকশন নিচের দিকে। তো এভাবে তারা নালিফাই করে দিল, মানে ক্যান্সেল আউট করে দিল, যার ফলে কি টোটাল ফোর্সটা জিরো হয়ে গেল। কিন্তু এই যে ফোর্সটা দিলাম, এই ফোর্সটা বড় তুলনামূলক, এটার মানে আমাদের হাত যেটা দিচ্ছে সেই ফোর্সের তুলনায় বড়, যার ফলে কি নেমে যাচ্ছে। বোঝা গেল? এই যে নেমে যাচ্ছে নন জিরো, মানে টোটাল ফোর্স নন জিরো, তাকেই আমরা বলছি আনব্যালেন্সড ফোর্স। আর যেই ফোর্সটা সেটাকে আটকে রাখতে পারছে, টোটাল ফোর্স সিস্টেমে জিরো হচ্ছে, তাকে আমরা কি বলছি? ব্যালেন্সড ফোর্স। আমাদের সিস্টেম সম্পর্কে ধারণা নিতে লাগবে। সিস্টেম কি? এই যে এখন আমি বডিটাকে সিস্টেম, আর এক্সটার্নাল ফোর্স কি? এখানে এক্সটার্নাল, এই যে কেমন বলা যায়, আমি আর একটা ঘর, আমার ঘরের বাইরের কোনো লোক যদি দেখে, তার জন্য ঘর নিয়ে আমি একটা সিস্টেম, ঠিক আছে? এগুলোও কিন্তু রিলেটিভ। আমরা কিন্তু মোশনের সময় পড়েছিলাম সবকিছু রিলেটিভ নিয়ে আমরা কথাগুলো বলবো, ওকে? তো সেখানে সে যদি কোনো ফোর্স দেয়, আমার উপরে কোনো এফেক্ট আসবে না। আমি যদি সে দিলে আসবে, কিন্তু আমি যদি দেই সেটাতে কোনো এফেক্ট আসবে না, কিন্তু কারণ আমি সেই সিস্টেমের মধ্যে আছি। বোঝা গেল? ওইটা অনেকটা লার্জ পার্সপেক্টিভ হয়ে গেছে। আমাদের ছোট্ট পার্সপেক্টিভ যদি, এই আমার হাত, এই যে আমরা সাপোজ এখানে এই যে এটা নিলাম আর এটা দুটোটা সেম সিস্টেমে আছে, আলাদা করে দিলাম ডিফারেন্ট সিস্টেম। এই উপর থেকে পড়লো, একটা ফোর্স দিল, কিন্তু হয়তো ওইটা সে ওই ব্যারিয়ার ক্রস করতে পারেনি, যার ফলে এটা নিচে নামি, তো ফোর্স কিন্তু দিল আনব্যালেন্সড। তাহলে আনব্যালেন্সড ফোর্স এক্সটার্নাল হতে হবে। আর ব্যালেন্স দিলে কি কোনো লাভ হলো? হলো না। সিস্টেমের মধ্যে এটা এখন যে এটার মধ্যে সে তো একটা ফোর্স দিচ্ছে, এটার উপর যে বসে আছে সে তার ওয়েটটা তো একটা পড়ছে, ওয়েটও তো এক ধরনের ফোর্স, আমরা পড়ে গিয়ে পড়বো যদিও, কিন্তু দিচ্ছে তো, কিন্তু কোনো কি কিছু হচ্ছে না। এবার আমি এই একটা ফোর্স দিলাম, নেমে গেল, তো এটা হলো এক্সটার্নাল ফোর্স। আর এখানে বুঝেছিলাম কি আনব্যালেন্সড ফোর্স। আনব্যালেন্সড ফোর্স হওয়ার ফলে তার বস্তুর যে প্রাথমিক অবস্থা সেটার থেকে চেঞ্জ আসবে। বুঝতে পারা গেলে বুঝতে পারলে তোমরা সবাই, ঠিক আছে? তো এবার চলো আমাদের বিশ্ব বন্দিত এবং বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের প্রথম থিওরি, আমরা এখন প্রথম ল, মোশন রিলেটেড প্রথম ল আমরা পড়তে চলেছি। আগে আমরা কি বুঝলাম? ফোর্স, এক্সটার্নাল এফেক্ট। এবার ব্যালেন্সড আর আনব্যালেন্সড, আমাদের কোনটা লাগবে? মোশন, বস্তুর যে প্রাথমিক অবস্থা পরিবর্তন করতে গেলে কোনটা লাগবে? আনব্যালেন্সডটা লাগবে। তাহলে চলো এবার আমরা ফার্স্ট লটা দেখি কি বলে। চলো এবার আমরা নিউটন সাহেবের প্রথম লটি, প্রথম সূত্রটি লিখি।
আজকে যেটা লেখাচ্ছি আমরা শেষ দিন একদম প্রিসাইজ ওয়েতে আরেকটি ডেফিনেশন লেখাবো, মানে এই চ্যাপ্টারের যেদিন আমরা শেষ লেকচার দেব আর কি। Until and unless an unbalanced কি until and unless an unbalanced external force is until and unless an unbalanced external force is applied on a body to change its state of rest or uniform motion a body continues continuous लिखी ना a body at rest will remain at rest बोला गया a body at rest will remain in rest or a body in uniform motion or a body in motion will remain in uniform motion in rest or a body in motion will remain in uniform motion in a straight line कोटेशन दे दे बुझा गया until and unless an unbalanced external force is applied on a body to change the state of rest or uniform motion a body at rest will remain in rest or a body in motion will remain in uniform motion in a straight line এটা হলো নিউটন সাহেবের প্রথম গতিসূত্র হ্যাঁ নিউটন সাহেবের প্রথম গতিসূত্র অর্থাৎ নিউটনস ফার্স্ট ল অফ মোশন যতক্ষণ না পর্যন্ত একটি আনব্যালেন্সড মানে কি অসাম্যবোধক বল এক্সটার্নাল মানে বাহ্যিক বল একটি বস্তুর উপরে পড়বে না ততক্ষণ যেই বডিটি স্থির অবস্থায় আছে সে স্থির অবস্থাতেই থাকবে এবং যেই বস্তুটি সুষম গতিতে আছে সে তার সুষম গতিতেই থাকবে সরল রেখাতেই সে তার সুষম গতিতে থাকবে এটাই হলো নিউটন সাহেবের প্রথম গতিসূত্র এই লটিকে আরেকটি নামেও সম্বোধন করা হয় কি বলা হয় গ্যালিলিওস ল অফ ইনার্শিয়া কি গ্যালিলিওস ল অফ ইনার্শিয়া কেন বলা হয় ইনার্শিয়া আর ইনার্শিয়া কি বা জিনিস হ্যাঁ দেখবে
তুমি যখন বাস থেকে নামতে চাইছো, চলন্ত বাস, স্থির বাস না, বাস থেকে যখন নামতে চাইছো, তুমি কিন্তু তোমার সেই অবস্থাতেই মানে বাস থেকে যখন নামছো, পাটা দিচ্ছ, তুমি কিন্তু সেই জায়গাতে নামবে না, তুমি হুমড়ি খেয়ে সামনে গিয়ে পড়বে। বুঝতে পারলে কেন? কারণ তুমি যখন বাসে ছিলে, বাইরের একজন অবজারভারের জন্য রিলেটিভ পজিশনে তুমিও কিন্তু তখন বাসের সঙ্গে চলছিলে, ঠিক আছে? এখন তুমি যে বের হয়ে গেলে, তখন মানে তোমার যেই গতির অবস্থা সেটাই তো থাকতে চাইবে। ওই বললো না, unless and until an unbalanced external force is acted upon on a body, তখন কি হলো, যখন বাস থেকে নামতে যাইছো, সে তো তোমাকে বাস যেহেতু সামনে যাচ্ছে, তুমিও তো সামনে, তোমাকেও তো সে সামনে যাইতে চাইছে, মানে এটা আপনি আপনি হবে ফোর্স, সেখানে কিন্তু ওই বাসের ফোর্সটা কাজ করছে। ওকে, তো তোমার যে মোশন ছিল, তুমি তো সেই মোশনেই থাকতে চাইছো না, তো তাই তুমি হুমড়ি খেয়ে গিয়ে পড়বে। এখন এটাকেই বলা হচ্ছে ইনার্শিয়া, অর্থাৎ জাড্য, বাংলায় কি বলা হয়, জাড্য। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা এটা নোট করে নাও, নোট করার পর আমরা জাড্য নিয়ে আলোচনা করছি। এবার আমরা কি নিয়ে ডিসকাস করছি, বলেছিলাম ইনার্শিয়া। ঠিক আছে, ইনার্শিয়া কি, বাংলায় বলে যাকে জাড্য। তাকে আগে আমরা ডেফিনেশনটা চেষ্টা করি লেখার। দ্য প্রপার্টি, এটা দিয়ে লিখি, দ্য প্রপার্টি অফ ম্যাটার, বস্তুর সেই ধর্ম, বাংলা করে বলছি, দ্য প্রপার্টি অফ ম্যাটার বাই ভার্চু অফ হুইচ it tends to resist the change in the state of motion of the body. Okay, কি বললাম? The property of matter, the virtue of which it tends to, কি চেষ্টা করে, to resist, রোধ করা, সেই it tends to resist the change in the state of change in the state of motion of the body, বস্তুর সেই ধর্ম, নোট করো, বস্তুর সেই ধর্ম যেই ধর্মের ফলে বস্তু তার গতির অবস্থা পরিবর্তনকে রোধ করার চেষ্টা করে। ঠিক আছে, বা অপরিবর্তিত রাখার চেষ্টা করে। বোঝা গেল? আমরা আশা করছি তোমরা নোট করে নিতে পারবে। এখানে কি হলো, এবার আমরা আগে ওই ক্লাসিফিকেশনটা করে নিই। কয় ধরনের ইনার্শিয়া আছে? 3 ধরনের। ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া অফ মোশন, inertia of direction. The property of matter by virtue of which it tends to resist the change in the state of motion of the body. বস্তুর সেই ধর্ম যেই ধর্মের ফলে বস্তু তার গতির অবস্থার পরিবর্তনকে রোধ করার চেষ্টা করে। চলো আমরা এবার উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। এই দেখো, একটি মুখ রাখলাম, সরিয়ে নিলাম, দেখলে ফট করে সরিয়ে নিলাম না? সে তো এদিকেও চলে যেতে পারতো খাতাটার সঙ্গে, কিন্তু এটা কিন্তু আমার হাতে, একটু তোমরা যদি রিপ্লে করে দেখো, আমি আবার আনার চেষ্টা করছি তাকে, ওয়েট করে একটু। দেখো, দেখলে? তাহলে কি সে রেস্টে ছিল? সে কিন্তু তার সঙ্গে যায়নি, সে তার জায়গায় থাকার চেষ্টা করলো, সে তার বস্তুর অবস্থার পরিবর্তন চাইছে না। এই দেখো আবার এসে বললো কিন্তু হাতে। ঠিক আছে, বোঝা গেল? তো এটাকে আমরা যখন টান দিলাম হঠাৎ স্পিডে, মানে কি তার বস্তুর অবস্থা পরিবর্তন চেষ্টা চলছে, কেউ না কেউ করছে, কিন্তু সে তো করতে চায় না, মানে এটা বস্তুর ধর্ম, তো সে কিন্তু তার স্থিতির অবস্থায় রয়ে গেল। বোঝা গেল? এটাই হলো বস্তুর জাড্য ধর্ম, অর্থাৎ প্রপার্টি অফ ইনার্শিয়া। তাহলে আমরা ইনার্শিয়া অফ রেস্টের ডেফিনিশনটাও ছোট্ট করে লিখি, আমি একটু দেখে লিখছি।
মুছে দিই না হয় সবটা, লিখে নাও লিখে নাও। দেখবে আমাদের মারা যখন, বা আমি একটু দেখাই, আমি একটা বালিশ নিয়ে আসি, ওকে, দেখা যাবে কি যাবে না আমি শিওর নই, তবু একটা চেষ্টা করে দেখতে পারি। একটি বালিশ আনলাম, ওকে, বোঝা যাবে না। দেখবে আমাদের মারা বা আমাদের বাড়িতে যে আমাদের গার্জিয়ানরা আছেন, ওনারা কি করেন, শীতের দিন আসলে আমাদের লেপ তোষক বা সবসময় এই যে আমাদের লেপ তোষক সেগুলো শুকোতে দেন। কি করেন, একটি লাঠি নেন, জোরে জোরে আঘাত করেন। আঘাত করার ফলে কি হয়, তখন যে তার মধ্যে ধূলিকণা গুলো থাকে, মানে অর্থাৎ ডাস্ট পার্টিকেলস গুলো থাকে, সেগুলোকে দেখবে আমরা সূর্যের আলোতে দেখতে পাই, সেগুলো চারদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে কি এই তারা কিন্তু অনেক দিন দীর্ঘদিন রেস্টে, যেই আমরা দিলাম তারা রেস্টে থাকতে চায়। এই যে প্রেসারটা করলাম, তার ফলে কি সেই কার্পেট গুলা কিন্তু নিচে গেল, কার্পেট বা আমাদের ল্যাপটপ গুলা কিন্তু নিচে গেল, কিন্তু ডাস্ট পার্টিকেলস গুলো তো তার জায়গাতেই থাকতে চায়, তো সেগুলা কিন্তু তার জায়গাতে, অর্থাৎ কি সেই সারফেসটা থেকে তারা ডিটেচড হয়, যার ফলে কি এবার বায়ুর সাথে সেগুলো উঠতে থাকে, অর্থাৎ এগুলা কি পরিষ্কার হয়। এটা একটা ভালো উদাহরণ। বা একটা যখন দেখবে আমরা একদম জোরে শেক করা শুরু করলাম একটি ছোট গাছকে, কিছু পাতা পরে পাতা তার ওই যে ডাল থেকে ছিঁড়ে পড়ে যায়। কেন পড়ে যায়? নাও তো পড়তে পারতো, লেগে তো থাকতেই পারতো। কেন? কারণ সে তার রেস্ট বোঝাতে, ওই সে তার স্থান পরিবর্তন করতে চায় না, সে রেস্টেই থাকতে চায়। তো তখন কি হয়, প্রচন্ড প্রভাব পড়ে, যার ফলে কি পাতাগুলো ছিঁড়ে যায়। বুঝতে পারলে? তাহলে তিনটে উদাহরণ দিলাম। কি কি দিলাম? প্রথম আমাদের হয় না বাস, না ওইটা না, আমরা প্রথম দিলাম কি কয়েনটা সরিয়ে নিলাম, বা এটা কয়েন দিয়ে তোমরা দেখতে পারো। একটি গ্লাস নেবে, কাঁচের গ্লাস নেবে, তাহলে ভিতরের জায়গাটাও দেখতে পারবে। তার উপরে একটি খাতা নিয়ে নেবে বা একটি প্লাইউডের টুকরো নিয়ে নেবে, তার উপরে কয়েন বসে নেবে, জোরে টান দেবে, একদম প্রচন্ড স্পিডে টান দেবে। তাহলে কি হবে, চট করে সেই কয়েনটা নিচে পড়ে যাবে। তখন এটা কি আমরা কি বলছি, ইনার্শিয়া অফ রেস্ট। তারপরে আমরা কি দেখলাম, কার্পেট কিংবা যখন লেপ তোষক রোদে শুকোতে দেওয়া হয়, তখন তাকে পিটিয়ে পিটিয়ে তার থেকে আমরা ডাস্ট ধূলিকণা গুলো বের করতে পারি। এটাই তো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। বুঝতে পারা গেল? ঠিক আছে। আর এটি কি বললাম, দেখো যখন তুমি বাসে বসে রয়েছো, ঘুমোচ্ছ, হঠাৎ বাসওয়ালা মানে কোনো কারণে ব্রেক কষলো, জোরে ব্রেক কষলো, তুমি কিভাবে সামনের দিকে মানে পড়ে যেতে চাও? কেন? নাও তো করতে পারতে, সে চাপলো, কি হলো, মানে একটা ফোর্স অ্যাপ্লাই করলো, তো তারপরে কি তুমি তো কি রেস্টে ছিলে, তো সে তো রেস্টে থাকতে যাবে না, তো তাহলে কি হলো, তোমাকে সামনে নিয়ে ঠাস করে দিলে বাড়ি, সামনের দিকে ঝুঁকে পড়তে চাইবে আর কি। ঠিক আছে, প্রথম কি হলো, ব্রেক দিল, চাপলো, পরে ঠাস করে আমরা পিছন দিয়ে চলে যাই। এটাই বুঝতে পারা গেল? তাহলে আমরা একটু বলে দিই, তোমরা লিখে নাও, দ্য টেন্ডেন্সি অফ, আচ্ছা আমি লিখে দিচ্ছি, সবগুলোই লিখে দিচ্ছি, তিনটে করে উদাহরণ দেবো, সবগুলো বুঝে যাবে আশা করছি। The tendency, এগুলো আমি যখন পড়তাম, আমার তখনকার নোট বলতে আমি যেগুলো করেছিলাম তখনকার সেই নোট। টপোস চেঞ্জ ইন দা, উদাহরণগুলো আর লিখবো না, এগুলো আবার মুখে বলে দিই। ইন দা স্টেট অফ রেস্ট ইজ নোন অ্যাজ inertia of rest. Key, the tendency of a body to oppose any change in the state of rest is known as inertia of rest. उदाहरण की लिखो, when a bus suddenly starts moving forward, the passengers in the bus fall backward.
the carpet is beaten with a stick to remove the dust particles. প্রথম কি, when a bus suddenly starts moving forward, the passengers in the bus fall backward. দ্বিতীয় কি, the carpet is beaten with a stick to remove the dust particles. তৃতীয় কি, when a tree is vigorously shaken, some of the leaves fall from the tree. বোঝা গেল? চলো এবার inertia of motion, same, the tendency of a body to oppose any change in state of motion. চলো এবার এটাকে শুধু মোশন করে দিই, is known as inertia of motion. ওকে, inertia of motion. এবার উদাহরণ দেখি আমরা, চলো। ওই যেটা বলেছিলাম একদম প্রথমে, তুমি একটি চলন্ত বাস থেকে নামতে চাইলে তুমি হুমড়ি খেয়ে সামনে গিয়ে পড়বে, কারণ কি, সে তোমাকে মোশনে রাখতে চায়, তোমাকে সে স্থির অবস্থায় নিয়ে যেতে চাইছে না। তো মানে এটা বস্তুরই ধর্ম, তো কি মানে তোমাকে কিন্তু মোশনেই থাকতে চাই, তুমি তার অবস্থা পরিবর্তন, তার এটা পোষাচ্ছে না আর কি, তেমন টাইপের ব্যাপারটা। তো এইভাবেই বোঝো। The passengers pull forward when a fast moving bus stops suddenly. হ্যাঁ, আমি এখানে যেটা বলেছিলাম, এভাবে গিয়ে তারপরে আমরা এভাবে পড়ি, এটা হলো inertia of rest। এভাবে যাই, যখন একদম স্পিডে যাচ্ছে তখন এই সামনের দিকে চলে যায়, কি মোশনে, একদম মোশনে থাকতে চাইছে, বুঝতে পারা গেল? সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে যায় আর কি, ওইটাই, ওই জায়গাটা একটু ডিফারেন্সিয়েট করবে কিন্তু মাথায়। সামনের দিকে আসাটা হলো inertia of motion, পেছনের দিকে ধাক্কা খাওয়াটা হলো inertia of rest। বুঝতে পারা গেল? আর a luggage is usually tied with a rope on the roof. হ্যাঁ, বাসের উপরে দেখবে ওইখানে আমাদের লাগেজ গুলা বেঁধে রাখা হয়। কেন বেঁধে রাখা হয়? বেঁধে না রাখলে সেখানে স্থির অবস্থায় তো সে থাকতেই পারতো, কিন্তু বস্তুটা যখন সে মোশনে চলছে, সে তো তার মোশনেই থাকতে চায়, তো এইভাবে জাম্প করবে। বুঝে গেল? তাহলে inertia of আমাদের মোশন শেষ। এবার লাস্ট কি, inertia of direction, the tendency of a body to oppose any change in its direction is known as inertia of direction. উদাহরণ দেখবে, আমরা যখন একটি বাসের মোড় নিচ্ছে, একটি মানে কি টার্নিং, আমরা যেটা সোজা বাংলায় বলি যাকে টার্নিং, সোজা বাংলা না ইংলিশে বাঁক, এই বাঁক নিচে হঠাৎ বাঁক নিলে তুমি দেখবে এদিকে হেলে পড়তে যাও, কি হবে, এইভাবে হেলে পড়তে যাও। কেন? এটাই তো inertia of direction। তার ইনিশিয়াল ডিরেকশন কি হবে, সামনে ছিল, ফাট করে টার্ন নিয়ে নিল এইভাবে, কিন্তু সে তো চাইছে না, সে তো এদিকে যাইতে চাইছে। তো তুমি তো যদি একটি বাঁক থেকে দেখো, আমি এই বাঁকটা নিল, তো একজন প্যাসেঞ্জার যেখানে দাঁড়িয়ে আছে বাসের মধ্যেই আছে, অবশ্যই সে তার সেন্টার থাকবে, এই কার্ভেচারটার একটা বড় হলো, অনেক বড় হলো একটা সেন্টার তো থাকবে, এই সেন্টারের দিকে ডিরেক্টেড, এদিকে পড়ে হেলে যেতে যাবে। এই সাপোজ এভাবে বাঁকটা নিল, তো এভাবে বইকে যেতে চাইবে। বুঝতে পারা গেল? আরেকটা উদাহরণ দেই। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের একটু বোঝাটা কষ্ট ঠিকই। এই সাপোজ ধার দিতে দেখেছো কখনো? বাসের মধ্যে আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম, গ্রামে থাকতে বাস ছিল, বাসের মধ্যে কিছু নিয়ে নিল, কি বলে তাকে, বালু নিয়ে নিল, তার মধ্যে এভাবে দিচ্ছে, ধার দিচ্ছে দা, তখন কি হলো, টেনজেনশিয়ালি তীর তার স্পর্শক বরাবর, স্পর্শক কি আমরা বুঝিয়েছিলাম, এই যদি একটা সার্কেল হয়, তার রেডিয়াস এটার সঙ্গে যে পারপেন্ডিকুলার করে যে ডিরেকশনটা হবে, এটা হলো তার ট্যানজেন্ট। কি বলে থাকে? ট্যানজেন্ট। সেই স্পর্শক বরাবর একটি স্পার্ক বের হতে থাকবে, কেননা সে এইটাই হলো inertia of direction। inertia of directionটা বেশি কাজে লাগে না, তাই এটা আমরা নিশ্চিত। আর একটা যদি দেখাতে পারি, তোমরা যদি একটু অপেক্ষা করো, দাও।
নিয়ে এসছি, দাঁড়াও দেখাচ্ছি। এই এটাকে ঘুরোচ্ছি, হ্যাঁ আমি বসছি নিচে, দেখো এই এই ঘুরছে ঘুরছে, দাঁড়াও আমি এটাকে একটু ছোট করে, এই ঘুরছে ঘুরছে, আরে বেশি ছোট হয়ে গেছে, এই ঘুরছে ঘুরছে, যদি আমি এখন ছেড়ে দিই এটা কিভাবে পড়বে, টাস করে এইভাবে যে এই তীর ঝোঁকাবে, এই ঘুরছে ঘুরছে ঘুরছে, এবার ছেড়ে দিলে স্যার ওই স্পর্শক বরাবর যাবে, এটাই ইনার্শিয়া অফ ডিরেকশন। সেই ডিরেকশনটা মেনটেন করতে চাই, এটা আমরা তোমাদের গভীরভাবে বুঝেছি, আশা করছি তোমরা সেই জিনিসটা বুঝে ফেলতে পারবে। তো ফোর্সের ডেফিনিশন দিলাম, নিউটনস ফার্স্ট ল অফ মোশনের আমরা অ্যাপ্লিকেশন কি, ওই বাসের ওই সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ঝুঁকে পড়তে পারি, তাহলে আমাদের ধরে দাঁড়াতে হবে, এই জিনিসগুলো নিয়ে আমাদের নিউটনস ফার্স্ট ল এর অ্যাপ্লিকেশন। এটাই হলো তোমাদের আজকে ফার্স্ট ল এর ব্যাপার স্যাপার। নেক্সট দিন আমরা সেকেন্ড ল অফ মোশন নিয়ে আলোচনা শুরু করবো। তো ফার্স্ট ল থেকে আমরা ফোর্সের ডেফিনেশনটা পেলাম আর ইনার্শিয়া সম্বন্ধে জানতে পারলাম। এটাই হলো ফার্স্ট ল অফ মোশনের উপকারিতা বা ইমপ্লিকেশন। ঠিক আছে।